সুস্বাগতম আমার আজকের দিন ইউটিউবে। আমি সুকুমার দেবনাথ। আমি আজকে কিছু নতুন কথা বলবো, আপনাদের সঙ্গে মিশতে পারে নাও মিশতে পারে। আমি আমার পেপারেও আমার স্পেশাল স্টোরিতে আমি লিখছি। কথাটা কি? ট্রাম্প 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 আজকে ট্রাম্পের এই ভুল পথে পা দেওয়া, যাকে ট্রাফ বলা যায়, ট্রাম্পের মানে ট্রাপে পড়ে যাওয়ার যে কাহিনী, তার শুরুটা করব কেন হঠাৎ করে আমেরিকার মতো দেশের, পৃথিবীর শ্রেষ্ঠ একটি কান্ট্রি, তার প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট, সর্বশক্তিমান, তিনি কেন হঠাৎ করে ভারতের পিছনে লাগতে গেলেন? ভারতের পিছনে লাগলে তো আমেরিকা লাগতে পারত। আমরা যখন রাশিয়া থেকে তেল নিয়েছি যুদ্ধের সময়, অর্থাৎ নির্বাচন 2024-এ যখন নির্বাচন হয় তার আগের থেকে আমরা তেল নিচ্ছি। তো সেটা তো তিনি জানেন। এমন তো না আকাশ থেকে হঠাৎ করে পড়েছেন এবং তেল বন্ধ করে দিতে হবে, এমন তো কিছু ঘটেনি। বা রাশিয়াও নতুন করে এমন কিছু করেনি যে যাতে আমেরিকা খুব ক্ষেপে যাবে। জেলেনস্কির সঙ্গে যুদ্ধ তো চলছে সেই হয়তো 3.5 বছর হয়ে গেল। তাহলে এমন কি হঠাৎ করে ঘটে গেল যে আমেরিকার সব লোক ক্ষেপে গেল, আমাদের ভারতের উপর তারিফ 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 শুরু করে দিল? যা টুকটাক ঘটেছে সেটা তো তার নোবেল প্রাইজ নিয়ে তার উচ্চাসা ইত্যাদি, তার সেজন্য তো আর আমরা একারা দায়ী না, সেজন্য তো অনেক রকম ব্যাপার আছে। এবং তিনি পাবেন না যে এখনও তো তা বলা যায় না, তিনি পেতেই পারেন। কিন্তু তাহলে হঠাৎ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, আমাদের পেছনে লাগা, এটা কেন? এর পিছনের মূল কারণটা আজকে বলবো। ভাবা যায় যে বর্তমান যে বিশ্ব চলছে, একটা সময় ছিল আমেরিকা রাশিয়া দুই 1 নম্বর 2 নম্বর শক্তির লড়াই। এখন সেই জায়গায় রাশিয়া সরে গিয়ে তার জায়গায় এসে গেছে চীন। তাহলে চীনের সঙ্গে আমেরিকার লড়াই, মুখোমুখি লড়াই। সেই জায়গায় প্রথমে বলল 150 লাগাবো, 150% তারিফ চীনকে দিতে হবে। তারপরে সেটা কমে 50 হলো, তারপরে 25। এখন এইবার ভারতের সঙ্গে সুসম্পর্ক সবাই জানে, হাউডি মুডি। মোদির সঙ্গে তথা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব, তিনি বহুবার নিজে প্রকাশ্যে বলেছেন, চুপি ছাপা না, প্রকাশ্যে বলেছেন। তাহলে হঠাৎ করে তিনি এমন একটা মানে ভুল সিদ্ধান্ত নিলেন কেন? এবং আমার ধারণা আপনারাও বুঝতে পারছেন যে সেখানে ক্যাশ প্যাটেল, তুলসী গাবার্ড, জয় ভট্টাচার্য, যেরকম অনেক লোক যারা আছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত, হিন্দুস্থানীয়, হ্যাঁ, বিবেক রামস্বামী, তো এইসব লোকেরা, তারা তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলেই, এবং তার সঙ্গে কথা বললে নিশ্চয়ই তারা আমাদের পিছনে লাগার জন্য বলতেন না, কেন আমরা তো কিছু করিনি। যদি বলা যেত আমরা বড় একটা খারাপ কিছু করেছি, সে আমেরিকার বিরুদ্ধে কিছু করেছি, তাহলে নয় ঠিক আছে, তাহলে একটা আলাদা ব্যাপার। তো হঠাৎ একটা তারিফ নিয়ে এসেই তারিফ নিয়ে তার তো এখানে তো আমাদের ভারতের 1 ইঞ্চি কোনো অন্যায় নেই। হ্যাঁ, আমরা ওদের কম দেই, ট্যাক্স দিই, যদি সেটা দিয়েও থাকি, সেটা বহুকাল ধরে চলে আসছে, সেটাও হঠাৎ করে কিছু না। তাহলে তিনি এইরকম একটা ভুল সিদ্ধান্ত নিতে গেলেন কেন 83-84 বছর বয়সে এসে? এবং তার এটাই শেষ টার্ম। নিজেও খুব ধনী ব্যক্তি, বিরাট ব্যবসা বাণিজ্য চালান, অনেকগুলো ছেলে মেয়ে, হ্যাঁ, অনেকগুলো বউ, এসব
চালিয়ে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে, সব তার মাথায় এত সব আকাশ, মানে প্রচুর কাজ রয়েছে তার। তার ভাবনা চিন্তা করার প্রচুর অবকাশও আছে, প্রচুর ঘটনাও আছে, ইভেন্টও আছে। তাহলে হঠাৎ করে ভারতের সঙ্গে তার লেগে পড়ার মূল কারণটা কি? আপনারা আমার সঙ্গে একমত হবে কিনা জানি না। অপারেশন সিন্দুরের পরে আপনাদের মনে আছে যে অপারেশন সিন্দুরের মানে শেষ হতে না হতেই ট্রাম্প বলল না যে আমি বন্ধ করে দিলাম, আমি যুদ্ধবিরতি করে দিলাম। ভারত অস্বীকার করলো, বললো যে না, যুদ্ধবিরতির প্রস্তাব তো পাকিস্তান দিয়েছিল, আমাদের কাছে এসছে, আমরা সেটা বিবেচনা করে বন্ধ করেছি। এখানে তো আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই। এই কথা বলার পরেই আর কি এটা যে ফেসে যেয়ে তারপর থেকে মনে মনে এটা তার রুষ্ট হওয়ার একটা কারণ থাকতে পারে। সেটা সেই জন্যে তিনি আসিম মুনিরকে, অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান, যিনি এখন আরও অনেক উঁচু পদ পেয়েছেন, সে আর বলে লাভটা কি, ওনাকে নিয়ে নেমন্তন্ন করে, ওনাকে ডেকে নিলেন, নেমন্তন্ন করে তার নিজের হোয়াইট হাউসে। এর আগে কোনো পাকিস্তানি প্রধানরা কেউ ঢুকতে পারেননি, সেখানে নিয়ে গিয়ে ওনাকে একসঙ্গে বসে লাঞ্চ টাঞ্চ করলেন, লাঞ্চ ডিনার করে টোরে। ওখানেই আমার ধারণা যে আসিম মুনির বলেছে যে যদি দক্ষিণ এশিয়াতে ঢুকতে হয়, দাদাগিরি করতে হয় আমেরিকার, তাহলে এই মুহূর্তে ভারতকে আটকাতে হবে। কারণ হচ্ছে যে চীন যে জায়গায় পৌঁছেছে, চীনের পিছু ধরে টেনে লাভ নেই। তাহলে ভারতকে আটকাতে হবে। ভারত অর্থনীতিতে এগোতে এগোতে চতুর্থ স্থানে পৌঁছে গেছে প্রায়, সামরিক শক্তিতে চতুর্থ স্থানে পৌঁছে গেছে, এবং নিত্য নতুন তারা সামরিক সরঞ্জাম তৈরি করছে, পরীক্ষা করছে, সবই দেখছে। চাঁদে চলে গেল, চন্দ্রযান 3তে সারা বিশ্বকে চমকিত করে দিয়েছে। এই যে সব দিকে যে তার অগ্রগতি, এইটাকে বন্ধ করতে গেলে তার অর্থনীতির জায়গাটাকে ধাক্কা দিতে হবে। এইটাই ট্রাম্পকে বোঝালো আসিম মুনির যে তুমি ভারতের সঙ্গে যে তোমার ব্যবসাটা রয়েছে এইটাকে গুলিয়ে দাও। ভারতের সঙ্গে তোমার ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারত অর্থনৈতিক দিক থেকে একটা বড় চোট খাবে, এবং সেইটাও সামলাতে পারবে না, এবং ওর কিছু করারও ক্ষমতা থাকবে না, যেহেতু আমেরিকার বিরুদ্ধে বেশি দূর যেতে পারবে না। এই একটা অঙ্ক এই বুড়ো আর মুনির দুজনে মিলে কষেছে। কষার পরেই সে এই তার ট্যারিফের খেলায় নেমেছে, ডোনাল্ড ট্রাম্প নেমেছেন, এবং প্রথমেই চীনকে ধাক্কা দিয়েই তারপরে ঝাঁপিয়ে পড়লেন ভারতের উপর। যখন আমরা ভাবছি যে হ্যাঁ, চীনের সঙ্গে তো তার ঝগড়া আছে, ঠিক আছে করুক, কিন্তু যখন দেখা গেল যে চীনকে নামকা ওয়াস্তে একটা ধাক্কা দিয়েই আসল ধাক্কা দিতে শুরু করলেন আমাদের উপর তথা ভারতের উপর। এটা আমাদের এখন যে পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র যে মন্ত্রী এবং অফিসাররা আছেন, তারা অত্যন্ত দক্ষ এবং বিশ্বমানের। শুধু বললে ভুল হবে, প্রমাণ হলো যে আমেরিকার থেকে এগিয়ে। তা না হলে এত দ্রুত আমরা কাউন্টার দিতে পারতাম না। কারণ হচ্ছে যে আগাম কিছু খবর আমাদের কাছে ছিল যে আসিম মুনিরের সঙ্গেই যে সে যখন ডিনার করেছে, তখনই ভারত সতর্ক হয়ে গেছে যে ধাক্কা আসবে আমেরিকা থেকে। দুই মাথা এক জায়গায় হয়েছে, যখন ধাক্কা আসবে। IMF-এর লোন করিয়ে দিয়েছে, ফলে ধাক্কা আসবে। আর আমরা 35 কিনিনি, F-35 বিমান, ফলে একটু রেগে আছে। এইটা আমরা আগের থেকে বুঝতে পেরেছিলাম বলেই আমাদের
পররাষ্ট্র নীতির নির্ধারক যারা, পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর সহ, অজিত দোভাল সহ, আর আমাদের যে সব টপ আইপিএসরা আছেন, তারা আগে থেকে প্ল্যানিংটা করে ফেললেন যে আমেরিকা যদি ধাক্কা দেয়, আমাদের দুটো হচ্ছে, রাশিয়ার তো আমাদের ঘনিষ্ঠ, তাহলে চীনকে আমাদের টার্গেট করতে হবে, চীনকে কোলে টানতে হবে। পাশাপাশি আফ্রিকান যে কান্ট্রির সঙ্গে S-20 সাবমিটে আমরা যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে শুধু আফ্রিকাও আমাদের সঙ্গে চলে আসবে, 20টা দেশের সঙ্গে আফ্রিকার যোগটা উনি করিয়ে দেন। ফলে আমাদের যে মার্কেটের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা আমরা আফ্রিকা থেকে অনেকটা, আফ্রিকান বিভিন্ন দেশের থেকে অনেকটা আমরা পুষিয়ে নিতে পারবো। ফলে অর্থনৈতিকভাবে তো আর পিছিয়ে যাওয়া যাবে না, অর্থনৈতিক আঘাত আসলে সেটাকে আগে রিকভার করতে হবে। অর্থনীতির জায়গা ঠিক থাকলে বাকি সব আপনি এসে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের জয়শঙ্কর, অজিত দোভাল আর প্রধানমন্ত্রী, আমাদের অন্যান্য রাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরা সবাই একটা আগের থেকেই প্ল্যানিংটা করে নিয়েছিলেন যে আঘাত আসলে আমরা কীভাবে সেটাকে কাউন্টার করব এবং তাতে যে ক্ষতিটা হবে সেটা কীভাবে রিকভার করব। এবং সেই রিকভারের জায়গায় দাঁড়িয়ে অনেকটাই করে ফেলেছে। এইবার যখন ট্রাম্প চারিদিক থেকে বুঝলেন যে আরে বাপরে, আমি তো ওই মুনিরের ওই যে সৈন্যবাহিনীর ওই মাথা, ওদের তো মাথায় মানুষকে খুন করা ছাড়া আর কিছু থাকে না, ওই ব্রেন ধার করতে গিয়ে তো আমি বেকায়দায় পড়ে গেছি। সারা বিশ্বে সি উঠছে, দেশের মধ্যে আমেরিকার মধ্যে উঠছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা ভয়ঙ্করভাবে খুব ওই যেখান থেকে শেষ করেছিলাম আবার, যে তারা বুঝে নিল যে এটাকে কাউন্টার করার একটা আমরা ব্যবস্থা এক্ষুনি না নিলে আমরা কিন্তু মুশকিলে পড়ব। আর মার্কিনের যে বড় বড় মানে 30-32টা বিগ আমাজন থেকে আরম্ভ করে অনেকগুলো যে বড় বড় কোম্পানি আমাদের এখানে, যারা একটা বিপুল অংশের ব্যবসা করেন, তারা গোসা করলো যে এরকম একটা মার্কেট, 150 কোটি টাকার মার্কেট থেকে আমি আউট হয়ে যাব। ভয়ঙ্কর চাপ সৃষ্টি হলো, এবার মাথা খারাপ হয়ে গেল। আমাদের আর একটা লাভ কী হলো, আমাদের অর্থনৈতিকভাবে যে লসটা হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু সেটা ট্রাম্প আমাদের লাভের জায়গায় নিয়ে গেলেন। যে বিদেশের ব্যবসায়ীদের মালপত্র এখানে আমরা কিনতাম, তারা বিক্রি করতো, তারা এতদিন 2% করে আমাদের কর দিত। তারা বলতো যে আমাদের তো কোনো অফিস নেই, আমাদের তো এমনি ওখান থেকে আমরা আমাদের দেশের লোকেরা নিয়ে আসে। তখন বললো যে ওসব চলবে না, 6% দিতে হবে। তাহলে ভাবুন, 6% দিলে সেই যে টাকার অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু অনেক অনেক বড় অ্যামাউন্ট হবে, অনেক বড় অ্যামাউন্ট হবে। ফলে আমরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়ে গেলাম। ধন্যবাদ আসিম মনির, ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প। মাঝে মাঝে এরকম ভুল করলে আমাদের লাভ হবে, আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারবো। ব্যাস, কাজে আমরা চতুর্থ জায়গায় যাওয়ার আমাদের খুব আর বেশি দিন লাগবে না। আমরা কয়েক মাসের মধ্যে অর্থনৈতিক চতুর্থ শক্তি হিসাবে বহিঃপ্রকাশ ঘটবে, আমাদের আত্মপ্রকাশ ঘটবে। আপনারা যদি আমার সঙ্গে সহমত হন তাহলে একটু দয়া করে লাইকস দেবেন, সমালোচনা করবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিকে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার একটু লাভ হবে।